প্রথমে ফেসবুকে পরিচয়, তারপর ভালোবাসা। প্রেমের টানে হাজার হাজার কিলোমিটার পেরিয়ে এক চীনা নাগরিকের আগমন বাংলাদেশে। নাটকের শুরুটা হয় বাপদাদার বৌদ্ধ ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণের মাধ্যমে। ট্র্যাপ পাকাপোক্ত করার পর বিয়ে করেন এক বাংলাদেশি তরুণীকে। এখন পর্যন্ত মনে হয় এটি একটি প্রেমের গল্প, কিন্তু গল্পটা যত এগোতে থাকে ততই পাল্টাতে থাকে দৃশ্যপট। ধর্মান্তর, বিয়ে, সরকারি কাগজপত্র, সবকিছুই যেন সাজানো। প্রতিবেদী হিসাবে চাচ্ছে ও এখান থেকে উঠে চলে যাক, পাড়া ভালো থাকবে। এটা তো আমাদের মেহেরপুরের গর্ব যে একটা ছেলে বাইরের দেশ থেকে এসে বিয়ে করছে। সবাই তো খারাপ উদ্দেশ্য নিয়ে আসে। ওনাদের কোনো ধর্মের ছিল না, উনি মুসলিম ধর্ম। যে কাগজপত্র দেখিয়ে সবকিছু বৈধ বলে দাবি করা হচ্ছে, সেগুলোর সত্যতা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। তাহলে এটি কি শুধুই সীমান্ত পেরোনো এক প্রেমের গল্প, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো প্রতারক জালিয়াতির চক্র? আইনের চোখ ফাঁকি দিয়ে সম্পন্ন হয়েছে পুরো প্রক্রিয়া। বিয়ে করেছে আর এখানে আসলো, 2 মাস পরে এখানে আসলো, আরেক স্বামীর কাছে ছিল, সেখান থেকে ওখানে গেছে। ওরা ধর হচ্ছে ব্যবসা। 3টি মেয়ে ধরেন হয়ে থেকে ওরা ভালোই ছিল, হইতে হইতে বিধা হয়ে গেল একবার থেকে দুবার, দুবার থেকে তিনবার, 3 থেকে 4বার, 5বার, সবার হয়ে গেল। স্বামী ধরছি ছেড়ে দেয়, নেয়, আবার দেয়, আবার এইভাবে করতে করতে ওরা এক চায়নার এক ছেলের সঙ্গে সম্পর্ক করে ফেলি আপনার সেখান থেকে ফোন টোন করে ছেলে চলে আসে, কি যাই হোক এরম হবে, সেই ছেলের সঙ্গে লিঙ্ক করে বিধা হয়ে গেছে। চীনের নাগরিক ডংজে বর্তমানে নিজেকে পরিচয় দিচ্ছেন মোহাম্মদ আলী নামে। তার দাবি তিনি বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন। এরপর বৈধভাবে বিয়ে করেছেন বাংলাদেশি তরুণী কেয়া খাতুনকে। কাগজপত্র দেখিয়েছেন। প্রথম দেখায় সবকিছুই স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু তদন্ত শুরু হতেই একের পর এক বেরিয়ে আসতে থাকে অসঙ্গতি। Muslim, I'm forced. Yes. No, you Muslim, you talk. Yes, I'm Muslim. I joined Muslim 4 months ago. ওই দম্পতি যে হলফনামা, নিকানামা এবং ম্যারেজ সংক্রান্ত এফিডেভিট দেখিয়েছেন, সেখানে রয়েছে মেহেরপুর জজ আদালতের নোটারি পাবলিক ও আইনজীবী রুতসভা মণ্ডলের নাম, সিলমোহর এবং স্বাক্ষর। অথচ সেই আইনজীবী জানিয়েছেন গত 3 বছরে তিনি কোনো চীনা কিংবা অন্য কোনো বিদেশি নাগরিকের বিয়ের কোনো হলফনামা কিংবা সংশ্লিষ্ট নথি সম্পাদন করেননি। শুধু তাই নয়, তার আশঙ্কা তার নাম, সিল ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকতে পারে। পাড়া প্রতিবেশী যে অভিযোগগুলো করছে, বলেন আপনি। হ্যাঁ, বারবার অভিযোগ এটা করে সঠিক আপনি তো তাদের পিতা, আপনি কি মানে বিষয়টা এইভাবেই দেখেছেন? আমি যেইভাবে দেখি আমি দেখতে পারি, আমাকে বুঝতে যায় আর মারতে যায়। দেখি সব, হ্যাঁ দেখেছি। এরপর সামনে আসে আরও গুরুত্বপূর্ণ একটি তথ্য। বিদেশি নাগরিকের সঙ্গে বাংলাদেশি নাগরিকের বিয়ের আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে অনাপত্তিপত্র নেওয়া বাধ্যতামূলক। এরপর প্রয়োজন হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনেরও। কিন্তু এই দম্পতি নিজের দূতাবাসের কোনো বৈধ এনওসি দেখাতে পারেননি। এখানেই জন্ম নিচ্ছে নতুন প্রশ্ন। বাধ্যতামূলক এই অনুমতি ছাড়া বিয়ের নিবন্ধন হলো কিভাবে? তাহলে কি কোথাও আইনি প্রক্রিয়া অনুসরণই করা হয়নি? আমরা প্রথম ফ্রেন্ড ছিলাম, তারপরে আমাকে প্রপোজ করে তো বিয়ের জন্য। তখন আমি বলছিলাম যে এভাবে তো বিয়ে করা যায় না। তো হঠাৎ করে ও বাংলাদেশে চলে আসে। এটা এপ্রিলের 18 তারিখে, এপ্রিল মাসের 18 তারিখে বাংলাদেশে চলে আসে। তো আসার পরে আপনার হচ্ছে ওইভাবে তো বিয়ে দেবে না, সবার ফ্যামিলি থেকে একটা আছে। তো তারপরে আমি বললাম যে আমি তো ওইভাবে বিয়ে করতে পারবো না, তোমার ফ্যামিলিকে জানো। তখন ওর বাবা তো কথা বলে, মা কথা বলে ওর বলল। আপনাদের প্রথম মিট হয় কোথায়? রহস্য আরো গভীর হয়েছে দম্পতির আরেকটি দাবিকে ঘিরে। তারা বলেছেন বাংলাদেশে আসার আগে বিষয়টি সদর থানাকে জানানো হয়েছিল, কিন্তু জেলা পুলিশের বক্তব্য ভিন্ন। পুলিশের দাবি এ ধরনের কোনো আগাম তথ্য থানায় দেওয়া হয়নি। একই ঘটনায় দুই পক্ষের 2 ধরনের বক্তব্য এখন সন্দেহকে আরো জোরালো করেছে। একদিকে ধর্মান্তরের দাবি, অন্যদিকে প্রশ্নবিদ্ধ নথিপত্র। যে আইনজীবীর নাম ব্যবহার করা হয়েছে তিনি সেই নথি অস্বীকার করছেন। বাধ্যতামূলক এনওসি নেই, সরকারি তথ্যের সঙ্গেও মিলছে না দম্পতির বক্তব্য। সব মিলিয়ে এটি এখন আর শুধুই আন্তদেশীয় প্রেমের গল্প নয়, এটি এমন একটি ঘটনা যেখানে নথির সত্যতা, আইনি বৈধতা এবং সম্ভাব্য জালিয়াতির অভিযোগ সবকিছুই এখন তদন্তের আওতায় আসার দাবি তুলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো অভিযোগই প্রমাণিত নয়। তবে যত তথ্য সামনে আসছে ততই স্পষ্ট হচ্ছে এই রহস্যের শেষ অধ্যায় এখনো লেখা বাকি।